আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটা এক্সাম নাইট রিক্যাপ। আমাদের টপিকের নাম হচ্ছে ট্রানজ্যাকশন অ্যানালাইসিস, ডাটাবেজ থিওরি ক্লাসের একটা টপিক। কালকে আমাদের ট্রানজ্যাকশনের উপর কুইজ, তাই হচ্ছে এটার একটা রিক্যাপ। আর এখানে আমরা নোট হিসেবে ইউজ করতেছি আবরারের নোট। তো শুরু করা যাক। তো ট্রানজ্যাকশন অ্যানালাইসিস হচ্ছে বেসিক্যালি ট্রানজ্যাকশন আমরা যা করি আর কি, বিকাশ, নগদ বা ব্যাংক, একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে আমরা টাকা পাঠাই। যেমন এখানে যে এনপিএসবির কথা বলা হয়েছে, আমরা একটা অ্যাকাউন্ট এ থেকে আরেকটা অ্যাকাউন্ট বিতে 50 টাকা পাঠাচ্ছি, তার মানে আমাদের এ অ্যাকাউন্ট থেকে 50 টাকা মাইনাস হচ্ছে আর বি অ্যাকাউন্টে 50 টাকা প্লাস হচ্ছে। এই যা হচ্ছে ট্রানজ্যাকশন। এখন ট্রানজ্যাকশনের এই সংজ্ঞাটাই এখানে ইংলিশে বলা হচ্ছে যে কালেকশন অফ অপারেশনস। অনেকগুলো অপারেশন, এই যে একটা অপারেশন মাইনাস হচ্ছে আর একটা অপারেশন প্লাস হচ্ছে, এই মাইনাসটা হওয়ার আগেও ডাটাবেজে এ এর কত ব্যালেন্স আছে সেটা রিড করতে হয়েছে। এই মাইনাস করার পর তার যদি 100 টাকা থাকতো, এখন মাইনাস করার পর 50 টাকা হলো, এই 50 টাকা ডাটাবেজ আবার রাইট করতে হয়েছে। সো এই এই প্রান্তে, মানে সেন্ডারের প্রান্তে প্রায় 3টা অপারেশন, এই যে কালেকশন অফ অপারেশন বলছে, তো এখানে 3টা অপারেশন। যে প্রথমে ডাটাবেজে যে রিড করছে আমাদের প্রোগ্রাম, যে তার কত ব্যালেন্স আছে, সেই ব্যালেন্স থেকে 50 টাকা মাইনাস করছে। আর তারপর হচ্ছে আবার মাইনাস করার পর যে আপডেটেড ব্যালেন্স, যদি 100 টাকা থাকতো 100 মাইনাস 50, 50 টাকা আপডেট করছে, মানে রাইট করছে। সো এখানেই ছিল, এই প্রান্তেই ছিল 3টা অপারেশন। সেম গোজ ফর হেয়ার। এই পাশে আমাদের রিসিভার এন্ডে প্রথমে ডাটাবেস রিড করছে যে বি এর কত ব্যালেন্স আছে, সেই ব্যালেন্সের সাথে সে 50 টাকা অ্যাড করে আপডেট করছে। আর লাস্টলি সে এটাকে রাইট করছে আমাদের ডাটাবেসে। সো আমরা দেখবো এর পরবর্তীতে এগুলো, কিন্তু এখানে এটাই বলা হয়েছে যে কালেকশন অফ অপারেশনস দ্যাট ফর্ম আ সিঙ্গেল লজিক ইউনিট। সিঙ্গেল লজিক ইউনিট বলতে এই যে প্রপারলি ট্রানজেকশনটা হইলো, এটাই আর কি, যে সিঙ্গেল লজিক ইউনিট। এখন কথা হচ্ছে আইদার এক্সিকিউট এন্টায়ারলি অর নান, মানে আমাদের ট্রানজেকশন অবশ্যই এন্টায়ারলি হইতে হবে, মানে এ থেকে টাকাটা টোটালি বিতে যাইতে হবে। আর আমাদের টোটাল ডাটাবেজে এ এর জন্য মাইনাস, মানে এত টাকা কমলো, 50 টাকা কমলো, এবং বিতে 50 টাকা বাড়লো, এটা টোটালটা হইতে হবে। মাঝখানে যদি কোনো ইন্টারাপ্ট ঘটে কোনো কারণে, সফটওয়্যার ফেলিওর হতে পারে, নেটওয়ার্ক ইস্যু হতে পারে, কোনো কারণে যদি কোনো ফেলিওর ঘটে কোনো একটা অপারেশনে, যে এখানে আমরা 3টা অপারেশন দেখছি, রিড, আপডেট, রাইট, আবার এখানেও রিড, আপডেট, রাইট, এই 3টা অপারেশন 6টা অপারেশনের মাঝখানে কোনো একটা অপারেশন যদি কোনো কারণে ঘটতে না পারে, তাইলে আমাদের ট্রানজ্যাকশনের কিচ্ছু হবে না, মানে এন্টায়ারলি আমাদের ট্রানজ্যাকশনটা ক্যান্সেল হয়ে যাবে। আর যদি হয় তো সবগুলো 6টা অপারেশনই আমাদের হইতে হবে, তাইলে এই যে একটা বলা যাবে টোটাল ট্রানজ্যাকশন। আর এইটাই হচ্ছে আমাদের টোটাল ট্রানজ্যাকশনের সংজ্ঞা এখানে যেটা বলা হয়েছে। ওকে, সো এটাই হচ্ছে এখানে এক্সাম্পল হিসেবে বলা হয়েছে যে এখানে টোটাল একটা ট্রানজ্যাকশনের স্টেটমেন্টটা হচ্ছে এটা, যে ট্রান্সফার $50 ফ্রম অ্যাকাউন্ট এ টু অ্যাকাউন্ট বি। তো আমি একটু আগে যেটাই বললাম, যে প্রথমে আমাদের যেহেতু এ থেকে বিতে টাকাটা পাঠাইতে হবে, তাহলে প্রথমে ডাটাবেস কী করবে, যায়া দেখবে যে এ এর ব্যালেন্স কত, এটার জন্য সে রিড করবে। তারপর সেটা আপডেট করবে, 50 টাকা বা $50 সে মাইনাস করলো। মাইনাস করার পর তার বর্তমান যে কারেন্ট ব্যালেন্স, এটা সে রাইট করলো ডাটাবেজে। সো এই 3টা অপারেশন গেল। তারপরে আসে এখন যে আমাদের রিসিভার এন্ডেও ডাটাবেস যায় দেখবে আসলে আগে রিসিভারের কত টাকা আছে, তার সাথে আমাদের সেন্ডার যে 50 টাকা পাঠাইছে ওই 50 টাকাটা সে অ্যাড করবে তার কারেন্ট ব্যালেন্সের সাথে, তার যে আপডেটেড ব্যালেন্সটা হলো সেটা আবার ডাটাবেজে রাইট করবে। এই হচ্ছে আমাদের টোটাল একটা ট্রানজ্যাকশন। সো যে কোনো ট্রানজ্যাকশনেই আমাদের রিসিভার অ্যান্ড আর আমাদের সেন্ডার অ্যান্ড দুইজনের জন্যই এই তিনটা ইয়া লাগবেই লাগবে, রিড, আপডেট, রাইট, রিড, আপডেট, রাইট। সো এই কাজগুলো আমাদের লাগবে, তাইলে আমরা বলতে পারবো টোটাল একটা ট্রানজ্যাকশন হয়েছে। ওকে, এখন ট্রানজ্যাকশন এটা একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস, যেহেতু আমরা টাকা পয়সা নিয়ে আলোচনা করতেছি। তো ট্রানজ্যাকশনের এই টাকা পয়সা যেন কোনোভাবেই কোনো মিসম্যানেজমেন্ট না হয়, তার জন্য আমাদের ট্রানজ্যাকশনের একটা ইম্পর্টেন্ট 4টা রুলস আছে, ওটাকে অ্যাসিড বলা হয় সংক্ষেপে আর কি, প্রত্যেকটার প্রথম অক্ষর নিয়ে। অ্যাসিডের প্রথমটা কি হয়, অ্যাটমিসিটি। সিতে হচ্ছে কনসিস্টেন্সি, আইতে হচ্ছে আইসোলেশন, আর ডিতে হচ্ছে, ভুলে গেলাম কি না, ডিতে হচ্ছে ডিউরেবিলিটি। ওকে, তো আমরা এখন প্রত্যেকটার ইম্পর্টেন্ট ইয়াগুলো দেখি যে আসলে কি বোঝায়, কারণ এটা হচ্ছে কুইজের প্রায় আসে। এমনকি মানে এখানে আমাদের যিনি স্যার উনি হচ্ছেন মানে এগুলোও দেন, এই যে ডেফিনেশনগুলো, তো হোয়াট ইজ ট্রানজেকশন, হোয়াট ইজ দ্য অ্যাসিড প্রপার্টিস, আর হোয়াট আর দ্য প্রপার্টিস অফ ট্রানজেকশনস। সো এগুলো একটু মেমোরাইজ করা লাগবে বা বোঝা লাগবে।
অ্যাটমিসিটি ব্যাপারটা কি? অ্যাটমিসিটি ব্যাপারটা আমরা অলরেডি একটু আগে আলোচনা করে ফেলছি এই জায়গাটায়, এই যে আমাদের ট্রানজ্যাকশনটা হয় এন্টায়ারলি হতে হবে, নাইলে কিচ্ছু হওয়া যাবে না। সো অ্যাটমিসিটি এই কথাটাই এখানে বলে, সুন্দর করে লেখাই আছে, দ্য সিস্টেম শুড অ্যাসিওর দ্যাট অল অপারেশনস আর reflected properly or executed properly in database or none at all. সো সোজা বাংলায় অ্যাটমিসিটি তাই, যে ট্রানজ্যাকশনের এই যে ছয়টা অপারেশনের সবগুলাই হইতে হবে, আর নাইলে কোনোটাই হওয়া যাবে না। মাঝখানে যদি কোনো একটা রাইট হইতে পারলো না, তাহলে কি হইলো, যে আমার প্রথম সেন্ডার থেকে 50 টাকা মাইনাস হইলো, এই 50 টাকা মাইনাস হইলো মানে এই 50 টাকা যে আবার আমাদের রিসিভার এন্ডে অ্যাড হইলো, কিন্তু কোনো কারণে এই যে 3 নম্বর ইনস্ট্রাকশন এটা হইলো না, অপারেশনটা হইলো না, আমাদের ইনস্ট্রাকশনটা 1 2 এটাকে স্লিপ করে 3 4 এভাবে চলে গেল। তাহলে কি হলো, রিসিভার 50 টাকা ঠিকই বেশি পাওয়া গেল, কিন্তু ডাটাবেজে আমাদের যেই সেন্ডার তার টাকা 50 টাকাটা মাইনাস হইলো না, মানে এই 50 টাকা যে আপডেট হয়েছে মাইনাস হয়েছিল, এটা কিন্তু আপডেট হইলো না। সো এটা একটা বিশাল মিসম্যানেজমেন্ট, তাই না? তো এই ব্যাপারটা হইতে দেওয়া যাবে না, আর এটার জন্যই আমাদের প্রথম যেই প্রপার্টি সেটা হচ্ছে অ্যাটমিসিটি, মানে হয় সবগুলা অপারেশন চালু হবে, নাহলে কোনোটি চালু হবে না। যাক, আমি আরও শর্টে বলবো, এগুলো হচ্ছে এত ডিটেল বলার কিছু নাই। এখন হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি হচ্ছে আসলে অ্যাটমিসিটির মধ্যেই চলে আসে। ব্যাপারটা হচ্ছে যে কনসিস্টেন্সি হচ্ছে যে আমাদের এ এই যে একজন ইউজার, বি একজন ইউজার, বা এ একটা অ্যাকাউন্ট, বি একটা অ্যাকাউন্ট। সো ট্রানজ্যাকশন করার পূর্বে যদি আমাদের এ অ্যাকাউন্টে থাকে 100 টাকা, আর বি এর অ্যাকাউন্টে থেকে যদি থাকে 200 টাকা, ট্রানজ্যাকশন হইলো মানে 50 টাকা আমাদের এ থেকে বিতে গেল। তাহলে ট্রানজ্যাকশনের পরে টাকা হলো কত, এ রইলো 50 টাকা, আর বি এর রইলো 250 টাকা। আমাদের কনসিস্টেন্সি বলে যে ট্রানজ্যাকশনের আগে তাদের মোট যে ব্যালেন্স ছিল এ আর বি এর, এবং ট্রানজ্যাকশনের পরে এ আর বি এর যে মোট ব্যালেন্স, ওইটা সবসময় ইকুয়াল হইতে হবে, বা সবসময় কনসিস্টেন্ট থাকতে হবে, বা কনস্ট্যান্ট থাকা লাগবে। কীরকম, ট্রানজ্যাকশনের আগে এ এর ছিল 100 টাকা, বি এর ছিল 200 টাকা, তাদের সাম 300 টাকা, এবং ট্রানজ্যাকশনের পরে এর হচ্ছে 50 টাকা, বি এর হচ্ছে 250 টাকা, সো 300 টাকা। এই যে ইকুয়াল রইলো বা কনস্ট্যান্ট রইলো তাদের টোটাল ব্যালেন্স, তাদের সাম অফ ব্যালেন্স, এটাকে বলা হয় কনসিস্টেন্সি। সো এটা এখানে সুন্দর করে বলা হয়েছে, দ্য সাম অফ এ অ্যান্ড বি ইজ আনচেঞ্জড আফটার ট্রানজ্যাকশন, এই আর কি। তো এটা হচ্ছে কনসিস্টেন্সি। এখন আসি আমরা থার্ড প্রপার্টি, আইসোলেশন। আইসোলেশনটা হচ্ছে আমরা এই যে এখানে প্রপারলি দেখা যাচ্ছে যে এই যে একটা ট্রানজ্যাকশন এখানে হইলো, তো আমরা তো আসলে যদি বিকাশের কথা বলি, প্রতিনিয়ত কত মানুষ সারা দেশের প্রান্ত থেকে কত টাকা আদান প্রদান করতেছে। যদি বিকাশ এমন সিস্টেম চালু রাখতো যে একজন লোকের ট্রানজ্যাকশন কমপ্লিট হওয়ার পর আরেকজন করতে পারবে, এমনটা যদি করতো, তাহলে কি পরিমাণ টাইম লাগতো, কারণ এই মুহূর্তেই কত মানুষ টাকা পয়সা পাঠাচ্ছে। কারণ আমি টাকা পাঠাই, আমার আগে মানে অনেকটা ইয়ার মতো, অনেকটা হচ্ছে আমরা ট্রেনের টিকিট কাটবো, তো লাইনে দাঁড়ানোর মতো, যে প্রথম ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, মানে প্রথম যিনি লাইনে আছেন উনি টিকিট কেটে চলে গেল, তারপর আমি দ্বিতীয়জন সুযোগ পাবে, দ্বিতীয়জন কাটলো, তৃতীয়জন সুযোগ পাবে। এইভাবে যদি আমাদের এই বিকাশের ট্রানজ্যাকশন বা এগুলো ব্যাংকের ট্রানজ্যাকশন চলে, তাহলে প্রতি মুহূর্তে কত মানুষ লাইনে দাঁড়ায় থাকবে, কত মানুষ ট্রানজ্যাকশন করতেছে, তাদের একজনের পর একজন এভাবে যদি ট্রানজ্যাকশন এক্সিকিউট হয়, মানে সিরিয়ালি একটা ট্রানজ্যাকশন পরে আরেকটা ট্রানজ্যাকশন এভাবে যদি সিরিয়ালি হতে থাকে, তাহলে তো প্রচুর টাইম লাগবে, মানে ওয়েট করতে হবে আমাদের, কারণ অনেক অনেক হচ্ছে অ্যাকাউন্টস প্রতিনিয়ত চেষ্টা করতেছে ট্রানজ্যাকশন করার। সো এই কাজটা দূর করার জন্য মানে আমাদের দুইটা ব্যাপার, একটা হচ্ছে টাইম ইফিসিয়েন্সি বা টাইম কমানোর জন্য ট্রানজ্যাকশনের, আর দ্বিতীয় হচ্ছে আমাদের সিপিইউ বা কম্পিউটারের যে এক্সিকিউশন, এটার কস্ট কমানোর জন্য। এই দুইটা করার জন্য আমরা যেটা করি, আমরা কখনো ট্রানজ্যাকশন সিকুয়েন্সিয়ালি চালাই না, মানে একটা ট্রানজ্যাকশন শেষ হওয়ার পর আরেকটা ট্রানজ্যাকশন হবে, T1 T2 এভাবে চালাই না, আমরা চালাই প্যারালালি। মানে T1 যে ট্রানজ্যাকশনটা, এটার অনেকগুলো অপারেশন আছে, আমরা অলরেডি উপরে দেখছি একটা ট্রানজ্যাকশনে অ্যাটলিস্ট ন্যূনতম 6টা অপারেশন তো লাগেই। সো আমরা যেটা করব, যে T1 ট্রানজ্যাকশনের সবগুলো অপারেশনের কিন্তু সমান সময় লাগে না। ধরেন আমাদের হচ্ছে T1 অপারেশনটার, আচ্ছা এখানে কি আঁকা আছে, একটু দেখি তো কোথাও, হ্যাঁ এখান থেকে দেখা যায়, ওকে। তো এই যে এই টোটালটা হচ্ছে আমাদের একটা T1 ট্রানজ্যাকশন, আর এই টোটালটা হচ্ছে আমাদের একটা T2, সেটাকে একটু ছোট করি,
এই টোটালটা হচ্ছে আমাদের T2 ট্রানজেকশন। সো সেম দেখা যাক, এই যে T1 ট্রানজেকশন আমরা যেটা দেখলাম, আমাদের 6টা অপারেশন লাগেই। প্রথমে রিড করা সেন্ডার প্রান্তে, তারপর রিসিভার প্রান্তে রিড রাইট করা, আপডেট করা। এখানেও সেম সেম জিনিসটা হয়েছে, একটু ভালো করে দেখলেই হয়। আমি একটু ফাস্ট আগাচ্ছি, যদি সমস্যা হয় তাহলে হচ্ছে পজ করে দেখলেও হবে। তো হ্যাঁ, সেম আগের কাজটাই এখানে। ওইখানে যেরকম একটু আগে দেখানো হয়েছিল একটা ট্রানজেকশন, এখানে দুইটা ট্রানজেকশন পাশাপাশি দেখানো হচ্ছে। তো আমরা যেটা করি, যে আমরা যদি আসলে এই উদাহরণটার মতো, এই যে এখানে দেখা যাচ্ছে, এখানেও সেম একটা ট্রানজেকশন, আবার এই যে আরেকটা ট্রানজেকশন, এই তো T2, এখানে আরেকটা ট্রানজেকশন দেখা যাচ্ছে। সো এই যে এই ট্রানজেকশনটাকে বলা হয় সিরিয়াল ট্রানজেকশন, হ্যাঁ, বা সিকোয়েন্সিয়াল ট্রানজেকশন। কি হচ্ছে এখানে, টোটাল এই ট্রানজেকশনটা শেষ হচ্ছে, পরের জন দ্বিতীয় ট্রানজেকশনটা শুরু হওয়ার সময় পাচ্ছে, সুযোগ পাচ্ছে। এইটাকে বলতেছি আমরা ব্যাড। এটা একটা সমস্যা, কারণ এখানে আমাদের দুইটা সমস্যা হয়। একে তো সময় নষ্ট হয়, কারণ T2 কে T1-এর জন্য অপেক্ষা করা লাগতেছে। আর দ্বিতীয় হচ্ছে সিপিইউ টাইম এফিসিয়েন্সি কম হয়, বা সিপিইউ এক্সিকিউশন অনেক নষ্ট হয়। কিভাবে? কারণ এখানে যে 6টা অপারেশন, তার মাঝখানের কোনো একটা অপারেশন হইতে পারে আমাদের ডাটাবেস থেকে রিড করতে অনেক বেশি সময় লাগতেছে। ধরেন এই যে এই 3টা এক্সিকিউশন হইলো, এখন রিড বিতে এসে সেই ডাটাবেজের র্যামে যে রমে যে ডাটাটা রিড করতে অনেক সময় লাগতেছে। সো এই সময়টায় আমার কিন্তু পুরা সিপিইউটা, ধরলাম 10 মিলি সেকেন্ড যদি মাইক্রোসেকেন্ড যদি সময় নেয়, 10 মাইক্রোসেকেন্ড সময় নিলে 10 মাইক্রোসেকেন্ড কিন্তু ওয়েট করা লাগতেছে। হ্যাঁ, তো সময়টা নষ্ট হচ্ছে। আমরা কি করতে পারতাম, এই 10 মাইক্রোসেকেন্ড ওয়েট করার টাইমে আমরা চাইলে T2 ট্রানজেকশনটা একটু আগায় ফেলতে পারতাম না? মানে একটু প্যারালাল ভাবে চালাইতে পারতাম না? যে 10 সেকেন্ড, 10 মাইক্রোসেকেন্ড যদি তার একটু সময় লাগে, তাহলে এই সময়টায় T2 ট্রানজেকশনের এই দুটো হয়ে যাক, তারপর আবার এই দুটা হইলো, তারপর আবার বাকিগুলো হইলো। এভাবে তো আমরা চাইলে করতে পারতাম। তো এইটাকেই বলা হয় আমাদের অ্যাসিডের যেই 3 নম্বর প্রপার্টি, আইসোলেশন। আমরা আসলে চেষ্টা করব আমাদের, কোথায় গেল, এই যে আইসোলেশন। তো এখানে এটাই বলা হয়েছে যে ডাটাবেস সিস্টেম মাস্ট টেক স্পেশাল অ্যাকশন টু এনশিওর দ্যাট ট্রানজ্যাকশন অ্যাকশন অপারেট উইদাউট ইন্টারফারেন্স ফ্রম কনকারেন্ট এক্সিকিউশন। এই যেটা আমরা যে কথাই বলতেছিলাম, যে আমরা কখনো সিকোয়েন্সিয়ালি চালাই না, এই জিনিসটা ব্যাড। এই যে সিকোয়েন্সিয়ালি T1 শেষ হওয়ার পর T2 ট্রানজ্যাকশন হইতে পারতেছে, এই জিনিসটা ব্যাড। আমরা যেটা করি যে T1 এর একটু চালাই, কয়েকটা অপারেশন চালাই, যদি এরপরে আমরা T2-র আরেকটু অপারেশন চালাই, মানে এই আইডেল টাইমটা, এই টাইমটা ধরেন T1 ট্রানজেকশনের এই টাইমটা হচ্ছে একটু সময় লাগতেছে সিপিইউ এক্সিকিউট করতে, বা আইডেলে আছে। তো এই টাইমে আমরা T2 একটু চালাই ফেলি, তারপরে আবার T1 একটু চালাই ফেলি, T2 চালাই ফেলি, মানে আমাদের সিপিইউ কখনো বসে থাকবে না। সিপিইউ হচ্ছে একদম সব সময় যেন আমরা কাজে লাগাইতে পারি। তো আমরা এই কাজটা করি, তো এটাকে বলা হয় কনকারেন্ট ট্রানজেকশন। তো আইসোলেশনে এই ব্যাপারটাই বলতেছে, আমাদের ডাটাবেজের এই প্রপার্টিটা থাকতে হবে, যে আমরা যখন কনকারেন্ট এক্সিকিউটিং করব, তখন আমাদের এটা এনশিওর করতে হবে যে আমাদের ওই ট্রানজ্যাকশনের যে অ্যাকশনগুলা, ওগুলো হচ্ছে ঠিকমতো ওই চলতে পারতেছে। কোথায়, সিস্টেম মাস্ট টেক স্পেশাল অ্যাকশন টু এনশিওর দ্যাট ট্রানজ্যাকশন অ্যাকশন অপারেট উইদাউট ইন্টারফারেন্স, মানে কোনো বাধা ছাড়া। এই তো আমাদের এই যে আমরা কনকারেন্টভাবে চালাচ্ছি, কোনো বাধা ছাড়া যেন আমাদের ট্রানজেকশনটা চলতে পারে। তো এটাই হচ্ছে আইসোলেশন বলতেছে। আর লাস্টেরটা হচ্ছে আমাদের ডিউরেবিলিটি। ডিউরেবিলিটি জাস্ট এটা বলে যে যে আমাদের, আমরা ট্রানজেকশন করলাম, আমরা একজনকে টাকা পাঠাইলাম, আমার নোটিফিকেশন আসলো, আমার ব্যালেন্সও হচ্ছে মাইনাস হয়ে গেল, দেখলাম আমার ব্যালেন্স ছিল 100 টাকা, হয়ে গেলো এখন 50 টাকা, কিন্তু কোনো কারণে সামহাও আমার ডাটাবেজে সেটা আপডেট হলো না, কোনো কারণে। এই জিনিসটা কখনো হইতে দেওয়া যাবে না। ডিউরেবিলিটি বলে যে আমার ফোনে নোটিফিকেশন আসছে, মানে আমার ব্যালেন্সটা 50 টাকা কমে গেছে, মানে ডাটাবেজে মাস্ট এটার এটার আপডেট হইতে হবে, ডাটাবেজেও যেন এটার আপডেটটা হয়। যতই আমাদের সফটওয়্যার ফেলার হোক, বা ট্রানজেকশনের কোনো একটা কারণের কোনো একটা ইস্যু হোক, যাই হোক না কেন, আমাদের ডাটাবেজে এমন একটা সিস্টেম রাখতে হবে যেন আমার এখানে আপডেট হয়েছে, মানে আমার অ্যাকাউন্ট থেকে 50 টাকা সরে গেছে, মানে ডাটাবেজেও যেন আমার অ্যাকাউন্ট থেকে 50 টাকা সরে, বা আমার অ্যাকাউন্টে 100 টাকা ঢুকছে, মানে ডাটাবেজের জন্য 100 টাকা ঢুকে। এই হচ্ছে ডিউরেবিলিটি। সো এই 4টা অ্যাসিড প্রপার্টির মধ্যে আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট দুটো প্রপার্টি হচ্ছে 2 আর 3 নাম্বার, মানে এই কনসিস্টেন্সি আর আইসোলেশন। আমরা কনসিস্টেন্সিতে কি দেখছি, কনসিস্টেন্সি হচ্ছে আমাদের ট্রানজেকশনের ঘটার পূর্বে এবং ট্রানজেকশনের পরে যেন আমাদের
টোটাল সামটা সেম থাকে। আর আইসোলেশন আইসোলেশন দেখছি যে আমাদের যখন আমরা কনকারেন্ট এক্সিকিউশন করব, এই তো কোথায়, আমরা যখন কনকারেন্ট ভাবে চলবো তখন যেন ডিলিট করে নিই। আমরা যখন কনকারেন্ট এক্সিকিউশন করব আমাদের আইসোলেশন বলে। তো এই হচ্ছে আমাদের চারটা প্রপার্টি: অ্যাসিড প্রপার্টি, অ্যাটমিসিটি, কনসিস্টেন্সি, আইসোলেশন অ্যান্ড ডিউরেবিলিটি। তো এই চারটা প্রপার্টির মধ্যে প্রথম আর লাস্ট যে প্রপার্টি, ওইটা তো আমাদের মাস্ট মেনটেন করতেই হবে। কিন্তু আর দুইটা প্রপার্টি আছে, যে আইসোলেশন অ্যান্ড কনসিস্টেন্সি। এই দুইটার আমাদের একটা কম্বিনেশন লাগবে। কম্বিনেশন বলতে আমাদের হচ্ছে, আমরা ডাটাবেসটায় অবশ্যই আমরা আইসোলেশন চাই, কারণ আমরা প্যারালাল বা কনকারেন্ট চাই, ট্রানজ্যাকশন চাই। আমরা এরকমটা চাই না যে T1 হওয়ার পরেই যেন টুটো হয়, এই সিরিয়াল ট্রানজ্যাকশনটা আমরা চাই না, এতে টাইম নষ্ট হয় অনেক এবং সিপিইউ এর প্রপার ইউটিলাইজেশন হয় না। তো আমরা হচ্ছে অবশ্যই আইসোলেশন চাই, কিন্তু আইসোলেশন করতে যেয়ে আমাদের জন্য আবার কনসিস্টেন্সিটা নষ্ট না হয়। কনসিস্টেন্সি কী ছিল, যে আমাদের ট্রানজ্যাকশন হওয়ার আগের দুজন ব্যক্তির অ্যাকাউন্টের টোটাল ব্যালেন্স ট্রানজ্যাকশনের পরে টোটাল ব্যালেন্সটা যেন সেম থাকে, মানে নড়চড় যেন না হয়। আর এখানে একটা ছোট টপিক আছে, ওটা হচ্ছে ট্রানজ্যাকশন স্টেটস। একটা ট্রানজ্যাকশনে কী কী স্টেট থাকে: অ্যাক্টিভ, কমিটেড, পার্শিয়ালি কমিটেড, ফেইল্ড, অ্যাবোর্টেড। এটা একটু জাস্ট দেখে নিয়েন আপনারা, কারণ হচ্ছে এটা স্যার দেয়, কুইজে দেয় আর কি। আমার হচ্ছে এটার ব্যাপারটা মনে নেই ঠিক, যে কি বলছিল স্যার এই ব্যাপারে। তো একটু চ্যাট জিপিটি বা ইউটিউবে দেখে এই আর কি একটু পড়ে নিয়েন বা একটু মুখস্থ করে ফেলেন, এটা আসে প্রায়। তো এই তো এখানে দেওয়াই আছে যে এই কনকারেন্ট এক্সিকিউশনের অ্যাডভান্টেজগুলো কী কী। আমাদের সিপিইউ ইউটিলাইজেশন এটা ইনক্রিজড হয়, অ্যান্ড আমাদের যে রেসপন্স টাইম ফর ট্রানজ্যাকশন এটা রিডিউসড হয়ে যায়। ওকে, এখন আমরা যাই আসল জিনিসে, যেখানে এতক্ষণ যা বললাম মোটামুটি এগুলা 2 মার্কের জন্য 3 মার্কের জন্য আসে, যে সংজ্ঞা, ডেফিনেশন, এসব টিসব আর কি। এখন আসি আমরা আসল জিনিসটায়, সেটা হচ্ছে এই যে আমাদের যে গোল, যে আমরা আমাদের ট্রানজ্যাকশনের মধ্যে আইসোলেশনটাও রাখবো, কিন্তু আবার কনসিস্টেন্সি নষ্ট হওয়া যাবে না। সো আইসোলেশন প্লাস কনসিস্টেন্সি, এই যে আমাদের গোল, এইটা আমরা কিভাবে মেনটেন করতে পারি আমাদের ট্রানজ্যাকশনের মধ্যে। ওকে, এটা জানার আগেই আমাদের একটু আরেকটা সংজ্ঞা জানা লাগবে, সেটা হচ্ছে শিডিউল কি। শিডিউল হচ্ছে জাস্ট একটা কম্বিনেশন, বা হচ্ছে এই যে আমরা বলতেছিলাম যে এতগুলো অপারেশন, যে রিড, রাইট, আপডেট, এই অপারেশনগুলোর একটা সিরিয়াল বা ক্রোনোলজিক্যাল অর্ডার, যে এই যে এটা কি 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, লিখতে পারতেছি না ঠিকমতো, 6 নাম্বার। 6 নাম্বার হওয়ার পর এই যে এই টোটালটা হচ্ছে একটা শিডিউল, এই টোটালটা হচ্ছে একটা শিডিউল। এই শিডিউলটায় দুইটা ট্রানজেকশন হচ্ছে, একটা ট্রানজেকশন, দুইটা ট্রানজেকশন। ওই শিডিউলের লাইন নাম্বারগুলো গুনতেছিলাম, যে এই যে 1 2 3 3 4 5 6, 6-এর পরে এই যে 7, 7 নাম্বারটা কোনটা, এই যে এটা। 8 নাম্বার কোনটা, 8 নাম্বার হচ্ছে এই যে এটা। 9 কোনটা, 9 হচ্ছে এই যে এটা। সো এরকম 9 10 11 12 13। সো এই যে এই টোটাল 13টা লাইন হচ্ছে আমাদের একটা শিডিউল S1। সো এই শিডিউলটাকে এই যে এখানে সংজ্ঞা বলা হয়েছে এটাই, যে সিকোয়েন্স অফ অল ইনস্ট্রাকশন দ্যাট স্পেসিফাইড দ্য ক্রোনোলজিক্যাল অর্ডার ইন হুইচ ইনস্ট্রাকশন অফ কনকারেন্ট ট্রানজেকশন আর এক্সিকিউটস। সো অবভিয়াসলি কনকারেন্ট ট্রানজেকশন তো হয় লাগবে, যদি সিরিয়াল ট্রানজেকশনও হয় তবুও তো সেম, মানে আমরা এইভাবে গুনে যাবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তো এই হচ্ছে শিডিউল। সো এই শিডিউল জিনিসটা একটু আমাদের ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমরা এখন দেখবো যে আসলে আমরা আমাদের পরীক্ষায় হয় একটা শিডিউল দিয়ে দেওয়া থাকবে, এরকম একটা শিডিউল দেওয়া থাকবে, এটা কিন্তু একটা সিকোয়েন্সিয়াল শিডিউল, হ্যাঁ সিরিয়াল শিডিউল, যে একটা ট্রানজেকশন শেষ হওয়ার পর আরেকটা ট্রানজেকশন হচ্ছে। হতে পারে পরীক্ষায় এরকম একটা শিডিউল দিয়ে দেওয়া থাকবে, আমরা ওইটাকে আইসোলেশনে নেওয়ার চেষ্টা করব, যে এখানের দুইটা লাইন ট্রানজেকশন হওয়ার পরে এর দুইটা লাইন করে ফেলা যায় কিনা, বা তিনটা লাইন করে ফেলা যায় না, পরে আবার এর দুইটা করলাম, পরে আবার এর তিনটা করলাম, পরে আবার এর দুইটা করলাম, পরে আবার এর দুটো করলাম, এভাবে করে ফেলা যায় কিনা, যাতে করে আমাদের আইসোলেশনটা হয়, মানে হচ্ছে সিপিইউ টাইমটাও ইউটিলাইজ হয়, আবার হচ্ছে আমাদের
ট্রানজিশন টাইমটাও যেন রিডিউসড হয়। তো ওই আইসোলেশনটা করার চেষ্টা করব, প্লাস হচ্ছে আবার কনসিস্টেন্সি যেন নষ্ট না হয় ওইটাও আমরা চেষ্টা করব। তো আমরা যদি ইয়াটা দেখি, এই S1 মানে শিডিউল 1টা দেখি, যেখানে সিরিয়াল ট্রানজ্যাকশনটা হয়েছে, এটা যদি দেখি, আমরা এখানে দেখি যে দুইটা ট্রানজ্যাকশন T1 এবং T2। T1 এর ডেফিনিশন কি দেওয়া হয়েছে, প্রশ্নে এটা দেওয়া থাকবে এরকম যে ট্রান্সফার $50 ফ্রম অ্যাকাউন্ট A টু অ্যাকাউন্ট B। এটা হচ্ছে আমাদের ট্রানজ্যাকশন 1। সো ট্রানজ্যাকশন 1টা একটু পড়ে ফেলি। সো প্রথমে অ্যাকাউন্টের এতে রিড করা হয়েছে, আমরা ধরে নিচ্ছি প্রথমে তার 100 টাকা ছিল, সো 100 টাকাই রইল। তো রিড করলাম 100 টাকা রইল। এখন কি বলছে, 50 টাকা সে ট্রান্সফার করছে, তার মানে তার অ্যাকাউন্ট থেকে 50 টাকা কমে যায়, এখন তার অ্যাকাউন্টে রইল 50 টাকা। এই 50 টাকা আমরা এই স্টেপে দেখতে পারতেছি, কিন্তু তার ডাটা বেজে কিন্তু এখন আপডেট হয় নাই। এই লাইনে থাকা অবস্থায় তার ডাটা বেজে এখনও আপডেট হয় নাই যে তার ব্যালেন্স 50 টাকা। এই লাইনে থাকা অবস্থাতেও তার ডাটা বেজে তার ব্যালেন্স হচ্ছে 100 টাকাই। যেই মুহূর্তে আমরা রাইট করে ফেললাম এই আপডেটেড ভ্যালুটা, এই যে এ এর আপডেটেড ভ্যালুটা যে মুহূর্তে রাইট করে ফেললাম, তখন ডাটা বেজে আপডেট হইলো যে তার আসলে এখন 50 টাকা আছে। ওকে, এখন আমরা রিড বি এরটা রিড করতেছি। বি এরকে আমরা ইনিশিয়ালি ধরে নিলাম বি এর ছিল 200 টাকা। এখন ইনিশিয়ালি যদি ধরে নিলাম বি এর 200 টাকা, তো তার হচ্ছে 50 টাকা আসলো, 250 টাকা হইলো, এটাকে রাইট করে দিলাম, সো শেষ। এটা হচ্ছে ট্রানজেকশন 1 শেষ হলো। এখন ট্রানজেকশন 2, এটার ডেফিনিশন কি দিচ্ছে, যে ট্রান্সফার 10% ব্যালেন্স অফ অ্যাকাউন্ট এ টু অ্যাকাউন্ট বি। আমরা একটু আগে রাইট করছি, অ্যাকাউন্ট এর রাইট করছি, রাইট করে দেখছিলাম ব্যালেন্স আছে 50 টাকা। তো এখন যদি আমরা এটাকে আবার রিড করি, তাহলে এই যে 50 টাকাই কিন্তু দেখাবে, কারণ আমরা লাস্ট রাইট করছি 50 টাকা। এখন তার 10%, 58, 10%, 5। সো এই 5টাকে আমরা একটা ভেরিয়েবল, ট্যাম্প ভেরিয়েবলে অ্যাসাইন করে নিলাম, এটা একটা ইকুয়াল টু সাইন দেওয়া লাগবে। তো অ্যাসাইন করে নিলাম। তো সে এখন কি করতেছে, দ্বিতীয় ট্রানজেকশনে অ্যাকাউন্ট এ আবার 10% ব্যালেন্স অ্যাকাউন্ট বিতে পাঠাচ্ছে। তার মানে কি, তার থেকে, তার ব্যালেন্স থেকে, কারেন্ট ব্যালেন্স থেকে আবার কি এই ট্যাম্প ভেরিয়েবল ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে 5 টাকা আবার ডিডাক্ট হবে, মাইনাস হবে। তো হইলো 35 টাকা। এই 35 টাকাটা আমরা আবার ডাটাবেজে রাইট করে ফেললাম। এখন হচ্ছে আবার আমাদের সেন্ডার, রিসিভার যে, তাকে আপডেট করা লাগবে, তাকে আগে রিড করে নিলাম। তো তার এখন ডাটাবেজে কত টাকা আছে, আমরা লাস্ট দেখি, তাকে রাইট করছিলাম ডাটাবেজে, রাইট বি 250 টাকা। তাহলে এখন যদি আমরা রিড করি, তাহলে 250 টাকাই পাবো। তার থেকে ট্যাম্প যোগ হবে, তাহলে 250 টাকা, আর সে যদি 5 টাকা পাঠাইছে, সে 5 টাকা পাবে, তাহলে 255 টাকা, রাইট বি করে দিলাম 255 টাকা। সো এটা একটা ট্রানজেকশন, এই টোটাল শিডিউলটা, এটা হচ্ছে একটা সিরিয়াল ট্রানজেকশন। তো আমরা যদি দেখি যে এখানে আমাদের শুধু এক অ্যাসিড প্রপার্টির, এই অ্যাসিড প্রপার্টিটার লিখতে পারতেছি না, আচ্ছা যাই হোক, ধরে নিলাম এটাই অ্যাসিড প্রপার্টি। অ্যাসিড প্রপার্টির এখানে শুধু কনসিস্টেন্সিটা মেনটেন হয়েছে। কীভাবে মেনটেন হয়েছে, ট্রানজ্যাকশনের পূর্বে এর ছিল 100 টাকা, তার ছিল 200 টাকা, সো তাদের মোট ছিল 300 টাকা। এই 200 আর 100, 300 টাকা ছিল মোট। আমরা যদি ট্রানজ্যাকশনের পরে সবার লাস্টে দেখি, যে লাস্টে রাইট বি হয়েছে 250 টাকা, আবার এ এর রাইট হয়েছে 45 টাকা। তার মানে এই দুইটাকে যদি এখন যোগ করি, আমরা তবুও দেখতে পারতেছি তাদের সাম হচ্ছে 300 টাকা। সো এইখানে আমাদের এই টোটাল শিডিউলটায় ট্রানজ্যাকশনের এই কনসিস্টেন্সি প্রপার্টিটা আমাদের মেনটেন করছে, কিন্তু আইসোলেশনটা কিন্তু হয় নাই। কারণ কি, কারণ হচ্ছে আমাদের টোটাল এই টিটা শেষ হওয়ার পরেই কিন্তু টিটা শুরু হয়েছে। এখানে অনেক আইডেল টাইম ছিল বা অবসর টাইম ছিল, যেই টাইমে আমাদের সিপিইউটা বসেছিল, ওই টাইমে আমাদের টিটোটাও কাজ করা শুরু করতে পারতো। সো ওইটা এখানে মেনটেন করা হয় নাই। সো এই হচ্ছে এটার সমস্যা। তো কোয়েশ্চেনে আমাদের পরীক্ষা এরকমই থাকবে, হয় সিনারিও দেওয়া থাকবে, বা আমরা এরকম একটা সিনারিও বানায় নিব, যে এখানে আমাদেরকে এই সিরিয়াল যেই ট্রানজ্যাকশন, এখান থেকে আমাদেরকে কনকারেন্ট ট্রানজ্যাকশনটা বানাইতে হবে। সো এখন আমরা তাই একটা দেখি। এই যে এখানে আরেকটা সিরিয়াল বানানো হয়েছে, যেখানে বেসিক্যালি কিছুই না, এই সিরিয়াল ট্রানজ্যাকশনটাই হয়েছে এই শিডিউল 2তে। এখানে জাস্ট T2 ট্রানজ্যাকশনটা আগে হয়েছে, T1 ট্রানজ্যাকশনটা পরে হয়েছে, এই যা। ওকে, এখন আমরা চলে আসি আমাদের, এগুলো একটা আন্ডু করে নিই। আচ্ছা, ওই পাঁচটা প্রয়োজন নেই, হ্যাঁ। এখন আসি আমরা এমন একটা এক্সাম্পল দেখি যেখানে কনকারেন্ট একটা শিডিউল আছে। কোথায় গেল, আমরা মাত্র শিডিউল 1 দেখলাম, শিডিউল 2 দেখলাম, এখন শিডিউল 3টা দেখি। এখানে একটা কনকারেন্ট আমরা দেখতে পারতেছি যে ট্রানজ্যাকশন এর অল্প কিছুক্ষণ ঘটেই ট্রানজ্যাকশন 2 এর অল্প আরও কিছু অপারেশন শুরু হয়ে গেছে। কিছু অপারেশন হওয়ার পর সে টোটালি ফিনিশড হয় নাই, তখন আবার ট্রানজ্যাকশন 1 এর
বাকি অপারেশনগুলো এক্সিকিউট হয়েছে, পরে আবার ট্রানজ্যাকশন 2 এর বাকি অপারেশনগুলো এক্সিকিউট হয়েছে। এটা হচ্ছে একটা আইডিয়াল কনকারেন্ট ট্রানজ্যাকশন। এখন আমরা দেখি যে ঠিক আছে আমাদের এখানে আইসোলেশন হইলো, কিন্তু আমাদের কনসিস্টেন্সি বজায় হইলো কিনা এটা একটু দেখা লাগবে। তো দেখি, সো ইনিশিয়ালি ধরে নিচ্ছি এ এর ছিল 100 টাকা, বি এর ছিল 200 টাকা। সো সেম ট্রানজ্যাকশন 1 এর ডেফিনিশন আমাদের কি ছিল, যে এ থেকে বিতে 50 টাকা যাবে, আর ট্রানজ্যাকশন 2 এর ডেফিনিশন ছিল এ থেকে 10% টাকা বিতে যাবে। সো সেম আমরা প্রথমে রিড করলাম এতে, তো এতে একদম ইনিশিয়ালি কত ছিল 100 টাকা, সো 100 টাকা আছে, এ থেকে 50 টাকা সরে গেল, তাহলে এখন রইল 50 টাকা। এই 50 টাকা আমরা রাইট করে ফেললাম, সো ডাটাবেজে এখন 50 টাকা রইল। ওকে, এই তিনটা অপারেশন চালানোর পর আমরা ট্রানজ্যাকশন 1 এর যে বাকি কাজটা ছিল ওইটাকে না চালায়ে এখন আমরা ট্রানজ্যাকশন 2 এর কাজটা শুরু করে দিছি। ওকে, ট্রানজ্যাকশন 2 এর কাজটা কি ছিল, প্রথমে এ কে আমরা রিড আপডেট অ্যান্ড রাইট করব, সো করি। তো একে যদি এখন আমরা রিড করি, এখন কত পাবো, 50 টাকা, কারণ লাস্ট আমরা রাইট করছিলাম এর 50 টাকা। সো ডাটাবেজে এর এখন 50 টাকা আছে, সো এটাই আমরা এখন রিড করলে দেখতে পাবো। সো এই 50 টাকার হচ্ছে 10% এখন হচ্ছে 5 টাকা। ওকে, তো সে যদি তো 10% বিকে পাঠাবে, মানে 5 টাকা বিকে পাঠাবে, তো আমরা এখানে 5 টাকা মাইনাস করবো, এটা 5 হবে। তো 50 থেকে 5 টাকা বাদ দিলে রইল 45 টাকা, এই 45 টাকা আমরা রাইট করে দিলাম। ওকে, সো ট্রানজ্যাকশন 2 এর এইটুকু কাজ শেষ করার পর আমরা এখন আবার ট্রানজ্যাকশন 1 এর বাকি কাজটা সারতেছি। ট্রানজ্যাকশন 1 এর বাকি কাজটা এখন রিড বি। আমরা এখন পর্যন্ত এ নিয়ে কাজ করছি, বি নিয়ে এখন পর্যন্ত কোনো কাজ করি নাই। সো এখন যদি আমরা বি কে রিড করি কত পাবো, ওই যে ইনিশিয়ালি 200 টাকা যা ছিল ওইটাই পাবো, সো 200 টাকা পাইলাম। ওকে, এখন এই ট্রানজ্যাকশন 1 এ কি হয়েছিল, ট্রানজ্যাকশন 1 এ এ 50 টাকা বি কে পাঠাইছে, সো এই 50 টাকাটা বি এর কাছে আসলো, তার বর্তমান ব্যালেন্স সাথে যোগ হয়ে 250 টাকা হলো, আর ডাটাবেজে সেটা আপডেট হলো, তাহলে হলো 250 টাকা। ওকে, আমাদের ট্রানজ্যাকশন 1টা শেষ। এখন ট্রানজ্যাকশন 2 এর বাকি কোডগুলো দেখি আমরা। সো আমাদের ট্রানজ্যাকশন 1 এর এইটুকু হইলো, ট্রানজ্যাকশন বি এর এইটুকু অপারেশন হইলো, ট্রানজ্যাকশন 3 এর এইটুকু অপারেশন হলো। এখন আমরা আসছি ট্রানজ্যাকশন 2 এর, সরি ট্রানজ্যাকশন 1 এর এইটুকু অপারেশন হলো, এখন আমরা আসছি ট্রানজ্যাকশন 2 এর বাকি অপারেশনটায়। এখন যদি এটা দেখি তাহলে হচ্ছে আমাদের ট্রানজ্যাকশন 2 এর শুধু এ এর কাজটা হয়েছে, রিড আপডেট রাইট, বি এর কাজটা বাকি, এটাই আমরা করি। তো এখন রিড বি যদি করি, আমাদের কত আসা উচিত, আমরা লাস্ট রাইট বি যা করছি, লাস্ট রাইট বি করে দেখছি 250 টাকা। সো আমরা এখন রিড করলে 250 টাকা পাবো। ওকে, 250 টাকা পাইলাম। এখন আপডেট, আপডেট কত করব, আমাদের ট্রানজ্যাকশন 2 তে এ আগে বি কে যত পাঠাইছে, কত পাঠিয়েছে 5 টাকা, সো এই 5 টাকা এখানে আসলো, এই হইলো তার 255 টাকা, এটা রাইট করে দিলাম। ওকে, দিস ইজ, এটা হচ্ছে আমাদের হোল, মানে আমাদের ট্রানজ্যাকশন হইলো। এখন আমরা দেখি আমাদের এই ট্রানজ্যাকশনটায়, এই যে আমরা আইসোলেশন, সরি এই যে আমরা কনকারেন্ট ট্রানজ্যাকশন করলাম, এখানে আইসোলেশন হইলো, এখানে কনসিস্টেন্সিটা বজায় হয়েছে কিনা। কনসিস্টেন্সি কি, যে ট্রানজ্যাকশন শুরু হওয়ার আগে আমাদের টোটাল ব্যালেন্স কত ছিল, এ আর বি এর 300 টাকা টোটাল। সো ট্রানজ্যাকশন শেষ হওয়ার পরে দেখি কত টাকা আছে, বি এর আছে 255 টাকা, আর এ এর কত আছে আমরা দেখি, লাস্ট রাইট কোথায় করছি, এর লাস্ট রাইট করছি আমাদের এর এই যে এখানে। সো একটু অন্য কালার দিয়ে দেখি। সো আমরা দেখবো লাস্ট রাইটটা কোথায় করছি, বি এর লাস্ট রাইট 255 টাকা, আর এ এর লাস্ট রাইটের সময় ছিল 35 টাকা। সো এই 45 আর 255 যোগ করলে 300 টাকাই হচ্ছে, তার মানে আমাদের কনসিস্টেন্সিটা বজায় রইল। সো দ্যাটস গুড। এখন চলেন আমরা আরেকটা শিডিউল দেখি, যেখানে আমরা দেখব যে আসলে হয় কিনা, যে আমাদের কনসিস্টেন্সিটা বজায় থাকে কিনা। তো হ্যাঁ দেখি, সেম ট্রানজ্যাকশন 1 আগের ডেফিনেশনই, এখানে 50 টাকা মাইনাস হবে, 50 টাকা যাবে এ থেকে বিতে, আর এখানে ট্রানজ্যাকশন 2 এখানে 10% টাকা যাবে এ থেকে বিতে। তো এখন যদি আমরা দেখি, আচ্ছা এখানে একটা সুন্দর কোশ্চেন করা যেত, যে আমরা এখানে কেন প্রথম 3টা লাইন এক্সিকিউট করে পরে আবার ট্রানজ্যাকশন 2 এর 3টা করলাম, পরে ট্রানজ্যাকশন 1 এর 3টা করলাম, আমরা তো চাইলে এখানে প্রথম 2টাও করতে পারতাম, তাই না। এই কোশ্চেনটা আসতে পারে। সো এই কোশ্চেন আসবেই, আসলে কয়টা লাইন প্রথমে নিয়ে ট্রানজ্যাকশন 2 এর কয়টা লাইন নিয়ে ট্রানজ্যাকশন 1 এর আবার কয়টা লাইন নিয়ে করলে আমাদের প্রপার আইসোলেশন প্লাস প্রপার কনসিস্টেন্সি হবে, এই জিনিসটা আসলে আমরা জানি না। এটার জন্য বিভিন্ন অ্যালগোরিদম আছে, সে হচ্ছে অ্যানালাইজ করে কোনটা বেস্ট ওয়ে, কয়টা লাইন কোড নিয়ে কয়টা লাইন নিয়ে ট্রানজ্যাকশন 1 2 গুলো প্রপারলি এক্সিকিউট করলে আমাদের সিপিইউ সবসময় 100% এফিশিয়েন্ট থাকবে এবং টাইম একদম রিডিউসড হবে, মানে বেস্ট অপটিমাইজড ইয়াটা ওয়েটা হবে। এটার জন্য একটা অ্যালগোরিদম আছে। তো
ওই অ্যালগোরিদমটার দিকেই আমরা একটু পরে যাব, কিন্তু এখানে আমরা শিডিউল 4টাতেই দেখতেছি যে কি হচ্ছে। এখানে আমরা ফর এক্সাম্পল প্রথম 2টা লাইন, একটু আগে কি 3টা লাইন হয়েছিল, ট্রানজিশন 1-এ 3টা লাইন, এখানে জাস্ট প্রথম 2টা লাইন এক্সিকিউট করে আমরা ট্রানজিশন 3 এর আবার এতগুলো লাইন করে ফেললাম, মানে জাস্ট র্যান্ডম। পরে বাকিগুলো এখানে করলাম, পরে বাকিগুলো এখানে করলাম, এই আর কি, জাস্ট র্যান্ডম। তো এখানে আমরা একটু ফাস্ট দেখে ফেলি প্রপারলি। অবশ্যই এখানে একটা কনকারেন্ট শিডিউল, এটা কনকারেন্টভাবে এটা একটু হয়েছে, ওটা একটু হয়েছে, এটা একটু হয়েছে, অবশ্যই এটা সিরিয়াল না। এখন আমরা জাস্ট দেখি, মানে এখানে আইসোলেশনটা হয়েছে, আইসোলেশন প্রপার্টিটা মেনটেন হয়েছে, কিন্তু এখন আমরা জাস্ট দেখবো যে এখানে কনসিস্টেন্সিটা বজায় আছে কি না। সো সিমিলারলি আগের মতোই, যে এতে ছিল ধরে নিলাম 100 টাকা, আর বিতে ছিল আমাদের শুরুতে 200 টাকা। সো হ্যাঁ, এতে যদি রিড করি 100 টাকা পাবো, তার থেকে 50 টাকা মাইনাস হলো, আমাদের ট্রানজেকশন 1-এ 50 টাকা সে পাঠাইতো, সো মাইনাস হলো, তার রইল এখন 50 টাকা। ওকে, এখন আমরা আমাদের ট্রানজেকশন 2টা শুরু করে দিলাম। ট্রানজেকশন 2তে এখন যদি আমরা রিড করি আমাদের কত পাওয়া উচিত, আমরা অলরেডি দেখছি এতে ছিল 100 টাকা, সে অলরেডি 50 টাকা পাঠাই দিচ্ছে বিকে, তো 50 টাকা তার থেকে মাইনাস হয়েছে। কিন্তু একটু আগে আমি বলছিলাম যে সে 50 টাকা জাস্ট মাইনাস করছে, মানে 100 থেকে 50 চলে যায়, তার এখন 50 থাকা উচিত, কিন্তু এই আপডেটটা সে কিন্তু এখনো ডাটাবেজে পাঠায় নাই। সো ডাটাবেজ এখনো জানে না যে তার এর 50 টাকা কমে গেছে। হ্যাঁ, ডাটাবেজ কীভাবে জানতো, আমরা যদি এখানে লিখতাম রাইট, WRITE, রাইট এ যদি লিখতাম, তাহলে ডাটাবেজ জানতে পারতো যে তার 50 টাকা সরে গেছে। কিন্তু আমরা এখানে রাইট এটা লিখার আগেই, এই যে এখানে যেরকম রাইট এটা আমরা লিখছিলাম, তারপর আমরা ট্রানজিশন 2-তে গেছি, তো এখানে আমরা রাইটটা লিখিই নাই, রাইটটা না লিখেই সরাসরি ট্রানজিশন 2-তে চলে গেছি। সো ডাটাবেজ কিন্তু জানে না যে এর 50 টাকা কমে গেছে। সো এখন যদি আমরা আবার একে রিড করি, সে কিন্তু 100 টাকাই বলবে, কারণ ডাটাবেজে লাস্ট যেই আপডেটেড ভ্যালু সেটা কিন্তু 100 টাকাই। সো হ্যাঁ, তো রিড এ করলাম, আমরা 100 টাকা পাইলাম। এখন এই 100 টাকার যে 10% সে পাঠাবে আমাদের বিকে, সো 100 টাকার 10% 10 টাকা, সো এই 10 টাকা মাইনাস হলো, মাইনাস হয়ে ডাটাবেজে আমরা রাইট করে ফেললাম। সো ডাটাবেজে এখন কত টাকা আছে, 90 টাকা আছে। আর রিড বি যদি করি 200 টাকা আছে, ইনিশিয়ালি প্রথম 200 টাকা আমরা ধরে নিয়েছিলাম। ওকে, এখন আমরা ট্রানজিশন 2 এর এই কয়টা লাইন শেষ করার পর আমরা আবার ট্রানজিশন 1-এ চলে গেলাম, আমাদের ইচ্ছা হয়েছে তাই আর কি। এখন ট্রানজিশন 1-এ আসার পর সে রাইট এ করতেছে, যেই রাইট এটা তার এখানে করার কথা সে এখানে না করে সে এখানে করতেছে, যার ফলে কি হচ্ছে, এই মুহূর্তে তার এই ট্রানজেকশনটার এই যে 50 টাকা এখানে মাইনাসই ছিল, মাইনাস হওয়ার পর এখন সে এটা আপডেট করতেছে ডাটাবেসে। সো রাইট এ এখানে এখন 50 টাকা ডাটাবেজে আপডেট হইল। ওকে, সো এখন বাকি গুলা হচ্ছে, আমরা এ এর কাজ সারা ফেলছি, এখন বি এর জন্য রিড হবে, আপডেট হবে, রাইট হবে। রিড হলে কত হবে এর জন্য, বি এর জন্য রিড হবে এখানে লাস্ট বিতে রাইট কত হয়েছে, লাস্ট বিতে রাইট এখন পর্যন্ত হয় নাই, সো 200 টাকাই থাকবে। সো বি এর জন্য এখন 200 টাকার সাথে এই যে 50 টাকাটা এসে যোগ হলো, 250 টাকা হলো, এই 250 টাকা আমরা রাইট করে ফেললাম, ডাটাবেস শেষ। এখন আবার বিতে এখন এইখানে বিতে আছে কত টাকা আমাদের দেখতে হবে, বিতে সর্বশেষ রাইট হয়েছে কত। বিতে সর্বশেষ রাইট হয়েছে আমাদের এই যে এই ট্রানজেকশনে এখানে বি এর এখনো কোথাও কোনো রাইট হয় নাই, তার মানে বিতে এখনো 200 টাকাই আছে। তো এই 200 টাকার সাথে আমাদের এই 10 টাকা এসা অ্যাড হইলো 210 টাকা, এই 210 টাকা আমাদের ডাটাবেজে রাইট হলো। তো এখন হচ্ছে আমরা দেখি যে আমাদের এই টোটাল শিডিউলটার মধ্যে কনসিস্টেন্সিটা বজায় রইল কিনা। তো আগের মতোই ইনিশিয়ালি 100 টাকা ছিল এর, 200 টাকা ছিল বি এর, তো 300 টাকা তাদের টোটাল ছিল। এখন যদি সবার লাস্টে দেখি তাদের কি অবস্থা, তো সবার লাস্টে বি এর লাস্ট রাইট ফাংশন ছিল এত, রাইট কোডটার মধ্যে তার ছিল 210 টাকা, আর এর সবার লাস্টের রাইটটা ছিল কোথায়, এখানে কত, 50 টাকা। সো এখন যদি আমরা সাম করি দেখতেছি দুইটা মিলে আসতেছে 210 যোগ 50, 260 টাকা। তার মানে আমাদের ট্রানজেকশনের আগে তাদের দুজনের মোট মিলায় ছিল 300 টাকা, ট্রানজেকশনের পরে তাদের মোট মিলায় হচ্ছে 260 টাকা। সো এখানে কনসিস্টেন্সিটা বজায় রইল না। সো এই হলো তো আমাদের সমস্যা। তো আমাদের এখন কাজ হবে কি, এখন আমরা সরাসরি পরীক্ষার কোশ্চেনে চলে যাব। তো পরীক্ষার কোশ্চেনে এরকম সিনারিও দেওয়া থাকতে পারে যে দুইটা ট্রানজেকশন, বা আমাদের বলতে পারে তোমরা একটা সিনারিও তোমরা নিজেরাই বানাও যেখানে দুইটা ট্রানজেকশন থাকবে বা 3টা ট্রানজেকশনও থাকতে পারে, কিন্তু আমাদেরকে এই ট্রানজেকশনগুলোকে এমনভাবে সাজাতে হবে যেন
কনকারেন্ট এক্সিকিউশন হয়, মানে হচ্ছে আমাদের আইসোলেশনও হয়, আবার হচ্ছে কনসিস্টেন্সিটাও বজায় থাকে, এই আর কি। তো আমরা এই যে এখানে একটু শর্টকাটে লিখে দেওয়া হয়েছে যে আমরা আসলে চারটা শিডিউল দেখলাম, যার মধ্যে দুইটা শিডিউল ছিল সিরিয়াল এক্সিকিউশন, আর দুইটা ছিল কনকারেন্ট এক্সিকিউশন। এই আর কি। এখন আমরা পরীক্ষার কোশ্চেনে সরাসরি চলে আসি। আচ্ছা, ভিডিওটা মনে হয় একটু বড় হয়ে যাচ্ছে না? অলরেডি 35 মিনিট হয়ে গেছে।